আজকের গল্প লোভী মোমোওয়ালা। আজকের গল্পটা এমন একজন চোরকে নিয়ে যার নাম ছিল কল্যাণ, যে অনেক চুরির অভিযোগে অভিযুক্ত ছিল এবং এখন সে তার সাজা শেষ করে তিহার জেল থেকে মুক্তি পাচ্ছে। কল্যাণ, আর কতদিন এই চুরি করতে থাকবি? এখন বাইরে গিয়ে সৎভাবে জীবনযাপন কর, আর মনে রাখ, এবারে কোনো মামলায় ধরা পড়লে যাবজ্জীবন কারাদণ্ড হবে। যাবজ্জীবন কারাদণ্ড? না স্যার, এখন আমি আর এমন কিচ্ছু করব না। তারপর কল্যাণ তার বাড়িতে এলো এবং অনেক চিন্তা করার পর সিদ্ধান্ত নিল সে দূরে কোনো গ্রামে গিয়ে মোমো বিক্রি করবে। এখন কল্যাণ ধোলপুর গ্রামের চত্বরে একটা ঠেলা লাগিয়ে সেখানে মোমো বিক্রি করতে শুরু করলো। হাত সাফাইতে কল্যাণ ওস্তাদ ছিল, তাই এখন সে একই কৌশলে সুস্বাদু মোমো তৈরি করে বিক্রি করতে শুরু করলো। ধীরে ধীরে লোকেরা তার মোমো পছন্দ করতে শুরু করলো আর কল্যাণের ভালো আয় হতে শুরু হলো। মোমো বিক্রি করার সময় সে শিশুদের সাথে কথা বলতো আর তাদের সম্পর্কে জানতো। অভি নামের এক শিশু যে মোমো খেতে খুব পছন্দ করত, সে প্রতিদিন কল্যাণের কাছে আসতো আর মোমো খেত। একদিন কল্যাণ অভির গলায় সোনার একটা মোটা চেন দেখতে পেল। তখন কল্যাণের ঘুমন্ত চোর মনে জেগে উঠল। সে অভিকে বলল, এই চেনটা কি আসল? কি দিয়েছে তোমায়? হ্যাঁ হ্যাঁ, এটা আসল। আমার জন্মদিনে আমার বাবা দিয়েছিলেন। একটা আসল সোনার চেন, আর সেটাও বাচ্চার গলায়। এটা দেখে কল্যাণের মন লোভে ভরে গেল। সে সেদিন অভিকে অনেক মোমো খাওয়ালো। তারপর যখন অভি 10 টাকা দিতে গেল, কল্যাণ বলল, তুমি আজকে 60 টাকার মোমো খেয়েছ। কিন্তু আমার কাছে এই টাকা আছে। কোনো অসুবিধা নেই, তুমি আমাকে সোনার চেনটা দিয়ে দাও। অভি সোনার চেনের মূল্য জানতো না, তাই চেনটা খুলে কল্যাণকে দিয়ে দিল আর বাড়ি চলে গেল। পরের দিন অভি যখন রাস্তা পাশ দিয়ে যাচ্ছিল, রাস্তার ধারে কল্যাণের দোকানে না গিয়ে সে সেখান থেকে সোজা চলে গেল। আরে অভি, অভি, কি হয়েছে? মোমো খাবে না আজকে? আমি খেতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই। আজ আমার মা আমাকে টাকা দেয়নি। কথাটা শুনে কল্যাণ অভিকে উস্কে দিয়ে বলল, আরে তোমার মা যদি তোমাকে টাকা না দেয়, তাহলে তুমি তোমার বাড়ি থেকে টাকা চুরি করতে পারবে। তাহলে তুমি যত খুশি মোমো খেতে পারবে। এই জিনিসটা অভির কোমল মনে আটকে গেল, আর সে তার বাড়ি থেকে চুরির কথা ভাবল। অভি বাড়িতে পৌঁছে দেখে যে তার মা বাড়িতে নেই। সে আলমারিতে রাখা টাকা চুরি করতে শুরু করে, আর তখনই হঠাৎ তার মা চলে আসে আর অভি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। মা তাকে ধমক দিতেই অভি কাঁদতে শুরু করে বলে, মা, প্লিজ আমায় ক্ষমা করে দাও। মোমোওয়ালা কাকুটা বলেছিল তুমি যদি আরো মোমো খেতে চাও তাহলে বাড়ি থেকে টাকা চুরি করে আনো, কেউ জানতে পারবে না। গতকালও মোমোর বদলে আমার সোনার চেনটা নিয়ে নিয়েছিল। এই কথা শুনে অভির মা আশ্চর্য হয়ে গেল আর তার স্বামীকে ডেকে সব খুলে বলল। তারপর স্বামীর সাথে পরামর্শ করে একটা প্ল্যান করলো তারা। পরের দিন আবার অভি কল্যাণের ঠেলার কাছে মোমো খেতে গেল, আর খাওয়ার পর সে কল্যাণকে 2000 টাকার নোট দিতে গেল। এই তো খুব ভালো করেছো অভি, মনে হচ্ছে আমার কালকের কথাটা ভালোভাবে বুঝতে পেরেছো। হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ এলো, হ্যাঁ হ্যাঁ, অভি ফলো তো করছেই, কিন্তু শয়তান, তুই আমার কথাগুলো ফলো করিসনি। কল্যাণ ঘুরে তাকাতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আরে সাহেব, আপনি এখানে কিভাবে? যাকে তুই চুরি করা শেখাচ্ছিস, আমি সেই অভির বাবা। তোকে ছেড়ে দেওয়ার সময় তোকে এত করে বুঝিয়েছিলাম, কিন্তু তোর কানে একটাও কথা ঢোকেনি। তাই সবাই বলে, চোর চুরি করা বললেও হেরাফেরি করা কখনো বলে না। এবার তো তোর যাবজ্জীবন কারাদণ্ড হবেই। এরপর কল্যাণকে তার ভুলের জন্য আবার জেল যেতে হলো।
অনেক দিন আগেকার কথা। মোহনপুর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের লোকজন সবাই একসাথে মিলেমিশে বাস করত। ওই গ্রামের মোড়লের নাম ছিল ধর্মবীর কাকা। ঠিক আছে, এবারে দুজনের মীমাংসা হয়ে গেল তো? মিলেমিশে থাকো দুজনে। যাও, নিজেদের বাড়ি যাও। ধর্মবীর কাকা ছিলেন খুব বুদ্ধিমান ব্যক্তি। সেই গ্রামের একটা বাড়ি ছিল বিজুর। সে গ্রামের রাস্তার মোড়ে মোমো বিক্রি করত। তার ঠেলার পাশেই একটা গাছে এক বাদর থাকত, যার নাম ছিল চম্পক। চম্পক বিজুর ঠেলায় কাজ করত, আর তার বদলে বিজু তাকে মোমো খেতে দিত। আরে চম্পক, একটু ঠেলাটা দেখতো, আসলে লাল চাটনিটা শেষ হয়ে গেছে, আমি ঝট করে বাড়ি থেকে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ বস, ঠিক আছে, তুমি আরামসে যাও, আমি সব সামলে নেব। আরে দাদা, হ্যাঁ হ্যাঁ আপনি। এমনি এমনি বিজু ভাই আমায় ভরসা করে না। আগের ভিডিওতে আমি ওর প্রাণ বাঁচাই, আর তখন থেকেই আমাদের পাক্কা বন্ধুত্ব হয়ে যায়। যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও, লিংক ডেসক্রিপশনেও আছে। বিজু নিরামিষ মানে ভেজ মোমো বিক্রি করত। সেই গ্রামে একটি মাত্র মোমোর দোকান হওয়ায় বিজুর ভালো ইনকাম হতো। চম্পক আর বিজুর জীবন বেশ ভালোই চলছিল। একদিন বিজু আর চম্পক প্রত্যেক দিনের মতো মোমো বিক্রি করছিল। তখনই আরো একটা ঠেলা এসে দাঁড়ায় তাদের পাশে। সাহিল ননভেজ মোমোওয়ালা, 20 টাকায় ফুল প্লেট। আরে বিজু ভাই, গ্রামে আবার এটা নতুন কে এলো? একে তো ননভেজ, তারপর এত সস্তা। চম্পক বন্ধু আমার, ভগবান যখন পেট দিয়েছেন তখন খাবারও তিনি দেবে। আমরা নিষ্ঠার সাথে আমাদের কাজ করে যাব, যতই অন্যান্য মোমোওয়ালারা এখানে আসুক। এবারে গ্রামের দুটো মোমোর ঠেলা ছিল। বিজু ভেজ মোমো 40 টাকা ফুল প্লেট দিত, আর ওদিকে সাহিল নন ভেজ মোমো দিত 20 টাকা ফুল প্লেট। দেখতে দেখতে এখন বিজুর সমস্ত গ্রাহকেরা তার ভেজ মোমো ছেড়ে সাহিলের নন ভেজ মোমো খেতে লাগলো। কিছুদিনের মধ্যেই এমন সময় এলো যে বিজুর কাছে একটাও গ্রাহক থাকলো না, আর অন্যদিকে সাহিলের ঠেলায় গ্রাহকদের লাইনই শেষ হতো না। দুপুর হওয়া পর্যন্ত সাহিলের সব মোমো বিক্রি হয়ে যেত, আর সে ওখান থেকে চলে যেত। আরে বিজু ভাই, কি এমন মেশায় ওর মোমোতে যে ওর সমস্ত মোমো বিক্রি হয়ে যায়? আর এদিকে আমরা সারাদিন বসে থেকে 4 থেকে 5টা প্লেটই বিক্রি করতে পারি, তাও আবার ও চলে যাওয়ার পর। ও তো সবাইকে নিজের মোমোর দিওয়ানা বানিয়ে দিয়েছে গুরু। বিক্রি না হওয়ায় বিজু আর চম্পক দুজনেরই খুব চিন্তা থাকলো। একদিন সন্ধ্যের সময় গ্রামের বাচ্চারা খেলা করছিল। এমন সময় টনি, ধরমবীর কাকার ভাইয়ের ছেলে, নিজের পেট চেপে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। মোড়ল মশাইও পাশেই দাঁড়িয়ে দেখছিলেন ব্যাপারটা। আরে, এতক্ষণ তো হাসি খুশি খেলা করছিলি, হঠাৎ করে কি হলো আবার তোর? এত জোরে জোরে কাঁদছো কেন? জ্যাঠামশাই, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। কাকা কিছু বলার আগেই টনির সাথে খেলছিল টিঙ্কু, সে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। আরে, এবার টিঙ্কুর কি হলো? টনি, তোরা এমন কি খাওয়া দাওয়া করেছিলি দুপুরে যে এভাবে অসুস্থ হয়ে পড়েছিস সবাই? সেরকম কিছু না জ্যাঠামশাই, দুপুরে শুধু মোমো খেয়েছিলাম। আরে তোদের কতবার বলেছি এইসব বার্গার মোমো খাওয়া ছেড়ে দুধ দই এসব খা, কিন্তু আমার কথা কেউ শুনলে তো? আরে কাকা, বাচ্চাদের ওপর কেন রাগ করছেন? আরে, এরা দুপুরবেলা মোমো খেয়েছিল আর এখন পেটের ব্যথা শুরু হয়ে গেছে। আরে আমারও তো পেটটা তেমন গুড়গুড় করছে। এই রামলাল, তুই এত বড় হয়ে গেলি, তোর এখনো চটপটা খাওয়া গেল না? কাকা, আমার মনে হচ্ছে ওই মোমোতে কোনো গড়বড় আছে, চলুন একবার গিয়ে দেখা যাক। কথাটা মন্দ বলিসনি রামলাল, চল এক্ষুনি একবার গিয়ে দেখে আসি ব্যাপারটা। তারপর ধরমবীর কাকা রামলাল আর গ্রামের আরো কিছু মানুষদের নিয়ে গ্রামের মোড়ে পৌঁছলেন। আরে বিজু, তুই কেমন মোমো খাইয়েছিস গ্রামের বাচ্চাদের? কেউ অজ্ঞান হয়ে পড়ছে, কারোর পেটে ভয়ানক ব্যথা। জোর জোর কতদিনের পুরনো বাসি মাল বিক্রি করছিস? মোড়ল মশাই, আপনার কোথাও ভুল হচ্ছে। প্রথমত, আমি প্রত্যেক দিন তাজা মোমো বানিয়ে বিক্রি করি,
আর দ্বিতীয়ত এখন গ্রামের বাচ্চারা আমার কাছে মোমো খেতেই আসে না। বাচ্চারাই বলছে যে দুপুরে মোমো খেয়েছিল তারা, আর তুই বলছিস তোর মোমো খেতেই আসে না। মোড়ল মশাই, বাচ্চারা এসেছিল, কিন্তু আমার কাছে নয়, সাহিল ননভেজ মোমোওয়ালার কাছে। এই সাহিল ননভেজ মোমোওয়ালাটা আবার কোথা থেকে এলো? এই কদিন হয়েছে এসেছে সাহিল ননভেজ মোমোওয়ালা। এই গ্রামের তো মনে হয় না, জঙ্গলের রাস্তা দিয়ে ওকে আসতে দেখি রোজ, তারপর মোমো বিক্রি হয়ে গেলে আবার ওই রাস্তা ধরেই ফিরে যায়। আচ্ছা, তাহলে তুই যখন দেখেছিস, চল আমাদের সাথে গিয়ে খোঁজ নিয়ে আসি গ্রামের এই অজানা মোমোওয়ালা কোথা থেকে এলো আর কে সে। তারপর বিজু, ধরমবীর কাকা, চম্পক আর গ্রামের কজন মানুষ মিলে একসাথে জঙ্গলের রাস্তার দিকে চলল। কিছু দূর গিয়ে তার একটা বাড়ি দেখতে পেল। সেই বাড়ির বাইরে সাহিল ননভেজ মোমোওয়ালার ঠেলাটাও দাঁড় করানো ছিল। সেটা দেখেই বিজু সেই দিকে ইশারা করলো। তারপর সবাই মিলে বাড়ির ভেতরে ঢুকে পরিস্থিতি দেখে সবার চোখ কপালে উঠল। ঘরের ভেতর একটা খাঁচায় অনেকগুলো ইঁদুর ছিল, আর টেবিলের ওপর কিছু মরে পড়েছিল। কিছু তৈরি মোমো ছিল রাখা সেখানে। সাহিল মোমো বানাতে ব্যস্ত ছিল। এরপর আর কারোর বুঝতে বাকি রইল না যে সাহিল মোমোওয়ালা ইঁদুরের মাংস দিয়ে মোমো বানিয়ে গ্রামের লোকেদের আর বাচ্চাদের খাওয়াচ্ছে। আরে পাষণ্ড, তুই মানুষ নোস, তুই শয়তান। শয়তানির শেষ সীমা ছাড়িয়ে গেছিস তুই। এত দিন ধরে তুই গ্রামের মানুষগুলোকে ইঁদুরের মাংস দিয়ে মোমো বানিয়ে খাওয়াচ্ছিস। এবারে মানুষের প্রাণের বিসর্জন দিয়ে ওই যে অর্থ উপার্জন করেছিস, তার দাম তোর পরের প্রজন্মকেও দিতে হবে। গ্রামবাসীরা, একে এমন শাস্তি দাও যেন সারা জন্ম মনে রাখে। মারো শয়তানটাকে। তারপর গ্রামবাসীরা সবাই মিলে সাহিল মোমোওয়ালাকে খুব ধোলাই করলো। আজকের গল্প স্বর্গের যাত্রা। একবার বাদশাহ আকবরের নাপিত চুল কাটার পর তার পায়ের মালিশ করছিল। হুজুর, আপনি তো আপনার এই রাজ্যে সকলের জন্যই ভালো প্রবন্ধ করে রেখেছেন। আপনার রাজ্যে সমস্ত প্রজারা খুশি, কিন্তু আপনার পূর্বপুরুষেরা যারা স্বর্গে আছেন তাদের খবর রেখেছেন কি? তারা কি সেখানে ভালো আছেন? তাদের সেখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? কি পাগলের মতো কথা বলছো? স্বর্গে আমাদের পূর্বপুরুষেরা কেমন আছেন কিভাবে জানবো? হুজুর, আমি খোঁজ নিতে পারি। আমি এক স্বনামধন্য তান্ত্রিককে জানি, যিনি জীবন্ত মানুষদের স্বর্গে যাত্রা করাতে পারেন। তিনি অনেক মানুষকে তাদের পূর্বপুরুষদের সাথে দেখা করিয়েছেন এবং স্বর্গযাত্রাও করিয়েছেন। কিছুক্ষণ চিন্তা করার পর আকবর বললেন, ঠিক আছে, ওই তান্ত্রিককে কাল আমার দরবারে হাজির করো। পরের দিন নাপিত সেই তান্ত্রিককে নিয়ে দরবারে হাজির হলো। এই যে নাপিত যা বলছে তা কি সত্যি? হ্যাঁ হুজুর, আমি অনেককে স্বর্গে যাত্রা করিয়েছি। ঠিক আছে, আমিও আমার পূর্বপুরুষদের ব্যাপারে জানতে চাই। ওখানে তাদের কোনো জিনিসের অসুবিধে হচ্ছে না তো? আর এর জন্য আমি আমার সবচেয়ে প্রিয় মন্ত্রী বীরবলকে সেখানে পাঠাতে চাই। কিন্তু হুজুর, স্বর্গে তো আরাম আর ঐশ্বর্য, খুব কম লোকের মন চায় সেখান থেকে ফিরে আসতে। এরকম না হয় আবার বীরবলজি মন না চায় ফিরে আসতে? আরে না না, আমি নিশ্চিত যে বীরবল ঠিক ফিরে আসবেই। বীরবল, তুমি বলো, এতে কোনো সন্দেহ আছে কি? হুজুর, এতে কোনো সন্দেহ নেই। শুধু এটাই জানতে চাই যে এরা মানুষকে স্বর্গে পাঠায় কিভাবে। আমরা নদীর ধারে কাঠের মাঝখানে সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে কাঠে আগুন ধরিয়ে দিই, আর আমি মন্ত্রের সাহায্যে তাকে স্বর্গে পাঠিয়ে দিই। আচ্ছা, আর কতদিনে তারা আবার ফিরে আসে? মোটামুটি 2-1 মাসের মধ্যেই কিছু লোক ফিরে আসে, আর বাকিরা সেখানেই থেকে যায়। ঠিক আছে মহারাজ, আমি স্বর্গযাত্রার জন্য প্রস্তুত। আমায় 2 মাসের জন্য স্বর্গযাত্রায় যেতে হবে। তো আমার যে কাজগুলো এখানে রয়েছে সেগুলো শেষ করতে আমার 4-5 দিন সময় চাই। এর জন্য সম্রাট আকবর রাজি হলেন, আর দেখতে দেখতে 4-5 দিন কেটে গেল। স্বর্গযাত্রার দিন এলো।
যোজনা অনুযায়ী তান্ত্রিক কাঠের মাঝখানে বীরবলকে দাঁড় করিয়ে আগুন ধরিয়ে দিল আর মন্ত্র পড়ল। এবার বীরবল স্বর্গযাত্রায় চলে গেলেন। তারপর সবাই যে যান বাড়ি ফিরে গেল। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু বীরবল ফিরল না। সম্রাটেরও চিন্তা শুরু হলো। হঠাৎ একদিন বীরবল রাজসভায় এসে হাজির হলো। তার এক মুখ লম্বা দাড়ি, কাঁধ অব্দি চুল। বীরবলকে দেখে সবাই খুব অবাক হলো। আকবর বীরবলকে দেখে খুব খুশি হলেন আর বললেন, হ্যাঁ, আমি জানতাম তুমি ফিরে আসবে। তাড়াতাড়ি বলো, আমার পূর্বপুরুষেরা স্বর্গে সবাই কেমন আছেন? আর তোমার এ কি অবস্থা? তোমার চুল দাড়ি এভাবে বড় হয়ে গেল কিভাবে? হুজুর, আপনার পূর্বপুরুষেরা সবাই খুশি আছেন, কিন্তু স্বর্গে কোনো নাপিত না থাকায় তাদের চুল দাড়িও এভাবে বড় হয়ে রয়েছে। আপনার পূর্বপুরুষেরা একজন নাপিতকে স্বর্গে পাঠাতে বললেন। নাপিত আর সেই তান্ত্রিককে দরবারে হাজির করা হোক। কিছুক্ষণের মধ্যে নাপিত আর সেই তান্ত্রিক সম্রাটের দরবারে হাজির হলো। তুমি তৈরি হয়ে নাও, কালকে তোমায় স্বর্গযাত্রায় যেতে হবে। এটা শুনেই নাপিতের পায়ের তলা থেকে মাটি সরে গেল আর সে ভয় কাঁপতে শুরু করলো। তারপর সে কাকুতি মিনতি করতে লাগলো, না 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 হুজুর, আমি এক্ষুনি মরতে চাই নে। আমার খুব বড় ভুল হয়ে গেছে। এইটা একটা চাঁদ ছিল যা আমি আর তান্ত্রিক মিলে বানিয়েছিলাম দরবারের মন্ত্রী আজমলের কথায়। আজমল বীরবলকে একদম পছন্দ করতো না, আর বীরবলকে রাস্তা থেকে সরাতেও চেয়েছিল। এটা শুনে সম্রাট আকবর ভীষণ রেগে গেলেন। সৈনিক, মন্ত্রী আজমলের সাথে এই 3 জনকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও আর সারা জীবনের জন্য কারাগারের শিকল দিয়ে বন্দি করে দাও। সম্রাটের হুকুম পেয়ে সৈনিকরা তাদের 3 জনকে ধরে কারাগারে নিয়ে গেল। তারপর আকবর বীরবলকে জিজ্ঞেস করলেন, বীরবল, তুমি তো আগুনে পুড়ে গিয়েছিলে, তাহলে তুমি বেঁচে গেলে কিভাবে? হুজুর, আমি আগে থেকেই জানতাম এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। সেই জন্যই স্বর্গযাত্রায় যাওয়ার আগে আমি 4-5 দিন সময় নিয়েছিলাম, আর ওই 4-5 দিনে আমি নদীর পাশে একটা সুড়ঙ্গ বানিয়ে নিয়েছিলাম। যেই আগুন লাগলো, আমি সেই সুড়ঙ্গ দিয়ে বেঁচে বেরিয়ে গেলাম। এই কথা শুনে রাজার সাথে সাথে দরবারের সকলেই বীরবলের বুদ্ধিমত্তার প্রশংসা করলেন। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।